আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ফিলিপিনো অনগোয়িং ড্রামা প্রজেক্ট লুকি। আর যারা এতদিন ধরে ট্রিপকে মিস করছিলে তাদের জন্য আছে দারুণ খবর। কারণ এই ড্রামায় লোকি চরিত্রে অভিনয় করছে তোমাদের সবার প্রিয় ট্রিপ। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক প্রজেক্ট লুকির প্রথম এপিসোডের গল্প। গল্পের শুরুতে আমরা দেখি একটি গাড়ি তার গন্তব্যের দিকে যাচ্ছে। ড্রাইভার বলে যে তারা প্রায় পৌঁছে গেছে। যে রাস্তা ক্রস করতে সাধারণত 2 ঘন্টা সময় লাগতো, আজকে সেটা ক্রস করতে 3 ঘন্টা সময় লাগছিল। কিন্তু এতে গাড়িতে বসে থাকা মেয়েটি মোটেও বিরক্ত হচ্ছিল না। তার মনে হয় যখন কেউ নিজের পুরনো জীবনটা পেছনে ফেলে নতুন কিছু শুরু করতে যায়, তখন তাড়াহুড়া করার কোনো দরকার নেই। সে নিজেই মনে মনে প্রশ্ন করে, যখন ভেতরটা পুরোপুরি মৃত মনে হয়, তখন আসলে কিভাবে নতুন জীবন শুরু করা যায়। কিন্তু তার আর কোনো উপায় নেই, তাকে শুরু করতেই হবে। গাড়ি থামার পর তার ড্রাইভার রিক তাকে জানায় যে সে তার বাবাকে খবর দিয়ে দিয়েছে যে সে নিরাপদে পৌঁছে গেছে। মেয়েটি তাকে থ্যাংক ইউ জানায় এবং নিজের ব্যাগ নিজে হাতে নিতে চায়। আর মনে মনে ভাবে এবার সত্যিই তাকে সবকিছু নতুন করে শুরু করতেই হবে। ঠিক তখনই একজন মহিলা এসে তাকে ডাকে, লড়ালাই। অনেকক্ষণ ধরে সে তার জন্য অপেক্ষা করছিল। এই মহিলাটি হলো টিটা মার্থা। সে আসলে তার মায়ের কাজিন। টিটা মার্থা তাকে আদর করে দেখে আর অবাক হয়ে বলে, তুমি তো একেবারে বড় হয়ে গেছো। লড়ালাই তাকে বলে এখন তাকে সবাই লরি বলে ডাকে। টিটা মার্থা খেয়াল করে লরির বাবা ওয়াল্টার কোথায়। সে তো তাকে কোনোদিন দেখেনি, মেয়েকে দেওয়ার জন্য আসলেন না। তখন সে বলে তার বাবা একটি জরুরি মিটিংয়ের জন্য আসতে পারেনি। আমরা বুঝতে পারি লরি এখানে কোনো কিছু লুকাচ্ছিল। এরপর মার্থা তাকে ভেতরে নিয়ে যাওয়া শুরু করে যাতে সে তার নতুন ইউনিটটা দেখতে পারে। সে বলে সবকিছু আগেই ঠিক করে রেখেছি তোমার জন্য। তারা দুইজন কথা বলতে বলতে বিল্ডিংয়ের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে মার্থা লরিকে জানায় যে তাদের এখানে বেশিরভাগ স্টুডেন্টরা, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে পড়তে আসে, কারণ এখান থেকে ক্লার্ক ইউনিভার্সিটি হেঁটে যাওয়া যায়। জায়গাটা বাইরে থেকে খুব শান্ত মনে হলেও আসলে ভেতরে অনেক মানুষ থাকে। সবাই নিজের পড়াশোনা আর কম্পিউটারে এতটাই ব্যস্ত থাকে যে আশপাশ তেমন একটা সাউন্ড হয় না। তখন মার্থা তাকে জিজ্ঞাসা করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে কি কারো সাথে ইউনিটটা শেয়ার করতে রাজি আছে কিনা। কারণ সব ইউনিট আগেই ভর্তি হয়ে গেছে, যদিও তার আলাদা একটি রুম থাকবে, কিন্তু রান্নাঘর, বাথরুম আর লিভিং এরিয়া তাকে শেয়ার করতে হবে। লরি বলে মেয়ে তো কোনো প্রবলেম নেই। তখন মার্থা জানায় যে রুমমেট আসলে একজন ছেলে। এই কথা শুনে লরি অবাক হয়ে যায়। মার্থা তাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে লরির বাবার কাছ থেকে সে আগেই সব কিছু শুনেছে, পুরনো স্কুলে তার সাথে কী ঘটনা ঘটেছিল। তার জন্য সে দুঃখ প্রকাশ করে আর তাকে আশ্বাস দেয় যে এখানে তার সঙ্গে কোনো কিছুই খারাপ ঘটবে না। সে আরও বলে তার রুমমেট ছেলেটা একটু অন্যরকম, ইন্ট্রোভার্ট টাইপের, সবসময় চুপচাপ থাকে। 2 বছর ধরে এখানে থাকলেও তাকে কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে বা কাউকে নিয়ে আসতে দেখা যায়নি। এমনকি তার আগের রুমমেটরাও বলেছে ছেলেটাকে প্রায় দেখাই যায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ছেলেটার নাকি কারোর প্রতি কোনো আগ্রহ নেই, না মেয়ে না ছেলে, যেন সে নিজেই একটি আলাদা জগতে থাকে। এসব শুনে লরির মনে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগে। তখন সে প্রশ্ন করে আগের রুমমেটরা কারা ছিল আর তারা হঠাৎ করেই কেন এই জায়গা ছেড়ে চলে গেল। মার্থা তাকে জানায় লোকি আসলে বেশি দিন কোনো রুমমেটকে নিজের সাথে থাকতে দেয় না। কিন্তু মজার ব্যাপার হলো কেউ লোকির বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, বরং যারা আগে এখানে ছিল তারা সবাই অদ্ভুত কিছু গল্প বলে চলে গেছে। কেউ বলেছে এই ইউনিটে নাকি একটা ভূত আছে, আবার কেউ বলেছে এখানে এমন কিছু আছে যা চোখে দেখা না গেলেও অনুভব করা যাচ্ছে। তবে লোকিকে যদি জিজ্ঞাসা করা হয়, সে সবসময় বলে এখানে কোনো ভূত নেই। তারপর তারা দুইজন দরজার সামনে এসে দাঁড়ায়। ঢোকার আগে লোকিকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। মার্থা বলে হয়তোবা লোকি শুনতে পারছে না, তাই তারা সরাসরি ভেতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে তারা দেখে লোকি সিটিং রুমেই বসেছিল তার পাজেল নিয়ে। মার্থা তাকে বলে এই যে তোমার নতুন রুমমেট চলে এসেছে। লরি ভদ্রভাবে নিজের পরিচয় দেয়, হাই আমি লরাইলাই রিওস। লোকি মাথা তুলে নিজের নাম বলে, লোকি মেন্ডেস, কিন্তু তার আচরণ খুবই ঠান্ডা। সে বলে সে একটা পাজল সমাধান করার মাঝখানে আছে, তাই 5 মিনিট যেন তাকে বিরক্ত না করা হয়। এই আচরণে লরি একটু আনকমফোর্টেবল ফিল করলেও মার্থা আস্তে আস্তে বলে দেখলে তো, আমি আগেই বলেছিলাম যে সে এমনই, তবে ভিতরে ভিতরে সে আসলে খারাপ ছেলে নয়। এরপর মার্থা লরিকে নিজের রুমে নিয়ে যায়। ঘরটা বেশ গোছানো ছিল। মার্থা তাকে অতিরিক্ত বালিশ আর কম্বল দেখিয়ে দেয়।
এবং বলে সে চাইলে নিজের মতো করে ঘরকে সাজিয়ে নিতে পারে। তারপর তাকে কয়েকটা চাবি দেয়, একটা মূল দরজার জন্য, একটা বাথরুমের জন্য, আরেকটা নিজের রুমের জন্য। যাওয়ার আগে সে বলে যদি কখনো কোনো কিছুর দরকার হয় তাহলে যেন ইউনিট 101 এসে তাকে ডাকে। মার্থা চলে যাওয়ার পর ঘরটা হঠাৎ করে নীরব হয়ে যায়। একা বসে লরি তার ফোন বের করে। সেখানে তার বন্ধুদের অনেকগুলো মেসেজ জমে আছে। সবাই চিন্তিত হয়ে জানতে চাইছিল কেন সে হঠাৎ করে আগের ইউনিভার্সিটি ছেড়ে দিল। তার সাথে আসলে কি ঘটেছিল। কেউ কেউ তাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু লরি সেই মেসেজগুলোর একটারও উত্তর দেয় না। এরপর সে লিভিং রুমে আসলে দেখে লোকি শান্তভাবে বই পড়ছে। লরির মনে হয় হয়তো তার সাথে কথা বলা উচিত, কিন্তু আবার মনে হয় লোকি পড়ায় ব্যস্ত, তাকে বিরক্ত করা ঠিক হবে না। ঠিক তখনই হঠাৎ লোকি বলে ওঠে, তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো তাতে আমি আনকমফোর্টেবল ফিল করছি। আর ভাবতে থাকি লোকি কি তার মনের কথা পড়ে ফেললো, নাকি সে অন্য কারোর সঙ্গে কথা বলছে। তখন লোকি সরাসরি জিজ্ঞাসা করে তার কি কিছু জিজ্ঞাসা করার আছে। লরি একটু লজ্জা পেয়ে বলে তারা যেহেতু এখন একই ছাদের নিচে থাকে তাই একে অপরকে একটু চিনে নেওয়াই ভালো। কিন্তু লোকি শান্তভাবে বলে সে আসলে ইতিমধ্যে অনেক কিছুই জানে। তারপর একে একে বলতে শুরু করে লরি ম্যানিলা থেকে এসেছে, সম্ভবত ক্লার্ক ইউনিভার্সিটিতে পড়তে এসেছে, আর সে তার আগের জীবন থেকে পালিয়ে এখানে এসেছে। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে এসব জানলে কিভাবে। লোকে এক্সপ্লেন করে যে মানুষেরা আসলে বইয়ের মতো, আর সে বই পড়তে খুবই পছন্দ করে। তাই মানুষের ছোট ছোট আচরণ, পোশাক, ব্যাগ সবকিছু দেখেই অনেক কিছু বোঝা যায়। লোকি বলে আমার মনে হয় ম্যানিলাতে তোমার সাথে কোনো ঘটনা ঘটেছে, সেটা থেকে তুমি পালিয়ে এখানে চলে এসেছো। এসব শুনে লরি নার্ভাস হয়ে যায়। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝলো যে সে কারো কাছ থেকে পালিয়ে এখানে এসেছে। লোকি বলে ওয়াশরুম থেকে বের হয়ে সে লরির ফোনের স্ক্রিনে তার বন্ধুদের মেসেজ দেখেছে। লরি ইচ্ছে করে তাদের উত্তর দিচ্ছে না। লোকির মতে এটা এক ধরনের সামাজিক দূরত্ব তৈরি করা। যখন কেউ চাপ, ভয় বা কষ্ট পেলে পালাতে চায় তখন সে নিজের বন্ধুদের থেকেও দূরে সরে যায়। শেষমেশ সে সরাসরি জিজ্ঞাসা করে তার পুরনো স্কুলে কি কোনো ঘটনা ঘটেছিল। লরি প্রথমে তাকে থামতে বলে, কিন্তু লোকি থামে না। লোকি বলে সে তিনটা সম্ভাবনা দেখতে পারছে। প্রথমত, হয়তো লরি কোনো অপরাধের সাক্ষী ছিল। দ্বিতীয়টা, হয়তো সে কোনো বড় স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে পড়েছিল। আর তৃতীয়টা বলার আগেই লরি চিৎকার করে আর বলে আমি বলেছি থামো। রাগে লরি নিজের রুমে চলে আসে আর ভাবতে থাকে মার্থাকে কি সব কিছু বলবে। কিছুক্ষণ পরে সে নিজেকে থামিয়ে দেয় এবং বলে আমি তো আর হাই স্কুলে পড়ছি না। নিজেকে শান্ত করে লরি সিদ্ধান্ত নেয় যে আগামীকাল থেকে সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করবে। ক্লার্ক ইউনিভার্সিটিতে সে জার্নালিজম মেজর হিসেবে পড়বে। এখন তাকে সেদিকে মনোযোগ দিতে হবে। সে মায়ের ছবির দিকে তাকিয়ে মনে মনে কথা বলে, যদিও তার মা এই পৃথিবীতে নেই তবুও সে জানে তার মা থাকলে ঠিক এটিই বলতেন, অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। লরি তার মাকে প্রমিস দেয় যে এমন কিছু করবে যা তার মাকে প্রাউড ফিল করাবে। এর পরের দিন সকালে লরির জীবনে প্রথম দিন শুরু হয় ক্লার্ক ইউনিভার্সিটিতে। ক্যাম্পাসে ঢুকতেই একজন স্টুডেন্ট তাকে ফ্রেশম্যান ওরিয়েন্টেশনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। লরি এসে বলে সে ফ্রেশম্যান না, সে ট্রান্সফার স্টুডেন্ট। তখন ছেলেটা তাকে ওয়েলকাম জানায়। ক্যাম্পাসের পরিবেশটা অনেক বেশি প্রাণবন্ত ছিল। চারদিকের স্টুডেন্টরা হাসছিল আর গল্প করছিল। চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল এরা অনেক বেশি ফ্রেন্ডলি। এসব দৃশ্য দেখে লরির আগের ফ্রেন্ডদের কথা মনে পড়ে যায়। সে তাদেরকে মিস করতে শুরু করে। ঠিক তখনই একটি মেয়ে তার সঙ্গে কথা বলার জন্য আসে। সে নিজের পরিচয় দেয়, রোজেটা রদ্রিগেজ। সে বলে তারা একই কোর্সে পড়ে, কিন্তু আগে কখনো দেখা হয়নি। লরি নিজের নাম বলে এবং জানায় সে এই সেমিস্টারে ট্রান্সফার হয়েছে। রোজেটা মেয়েটাও অনেক বেশি ভালো এবং ফ্রেন্ডলি ছিল। সে মজা করে বলে আমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড হতে চলেছি। সে নাকি এটা অনুভব করতে পারছে। আমরা দেখি তাদের দুজনের লকারও পাশাপাশি ছিল এবং এভাবেই তাদের বন্ধুত্ব শুরু হয়। তারা একসাথে ক্লাসে যায়, গল্প করে। সময় ধীরে ধীরে এগোতে থাকে। ঘন্টা থেকে দিন আর দিন থেকে সপ্তাহ হয়ে যায়। লরি ভেবেছিল নতুন জায়গায় মানিয়ে নেওয়াটা কঠিন হবে, কিন্তু রোজেটা আর নতুন ব্যাচমেটদের কারণে সবকিছু অনেক বেশি সহজ মনে হতে থাকে। ক্যাম্পাসে সে অনেক বেশি ফেমাস হয়ে যায়। অনেক ছেলেরা তাকে পছন্দ করা শুরু করে। কেউ কেউ তার জন্য ফটোকপি নিয়ে আসে, আবার কেউ তার জন্য খাবার অফার করে। রোজেটা মজা করে বলে দেখেছো, সবাই শুধু তোমাকেই হাই বলছে। একদিন তারা হাঁটতে হাঁটতে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা ক্লার্ক ইউনিভার্সিটি রেপার্টি ক্লাবের গ্র্যান্ড অডিশন এই শুক্রবারে। রোজেটা খুব উত্তেজিত হয়ে বলে তারা অডিশন দিতে পারে, কিন্তু লরি মাথা নেড়ে বলে সে এতে অংশ নেবে না। রোজেটা অবাক হয়ে বলে এত সুন্দর মেয়ে তুমি,
এত ছেলে তোমাকে পছন্দ করে, তবুও তুমি কাউকে সুযোগ দিচ্ছ না। লরি হেসে বলে সে এখন শুধু পড়াশোনায় মন দিতে চায়, হয়তো পরের সেমিস্টারে সে ট্রাই করবে। তারপর রোজেটা আর লরি কথা বলতে বলতে লকারের কাছে যায়। হঠাৎ লরি খেয়াল করে তার লকারের তালায় কিছু একটা দাগ ছিল। লরি অবাক হয়ে যায় আর বলে গতকাল তো এই দাগটা ছিল না। দাগটা দেখে মনে হচ্ছিল কেউ জোর করে তার তালা খোলার চেষ্টা করেছে। লরি ধীরে ধীরে লকারটা খুলে এবং তার সন্দেহ সত্যি হয়। কেউ আসলে তার লকার জোর করে খুলেছে, কিন্তু ভেতর থেকে কোনো কিছুই চুরি হয়নি, বরং ভেতরে উপহার এবং খাবারের মতো কিছু একটা ছিল। রোজেটা এসব দেখে হেসে ফেলে। তার কাছে এটা কোনো ভয়ের বিষয় ছিল না, বরং রোমান্টিক মনে হয়। সে মজা করে বলে নিশ্চয়ই লরির কোনো সিক্রেট ফ্রেন্ড এটা করেছে। কিন্তু লরি ভয় পেয়ে যায়। লরি জিজ্ঞাসা করে এখানে কোনো সিসিটিভি আছে কিনা। রোজেটা জানায় যে এই জায়গায় কোনো সিসিটিভি নেই। সে লরিকে শান্ত করে এবং বলে লোকটা হয়তো বা শুধু তাকে লাইক করে, খারাপ কোনো কিছু করতে চাইবে না। এরপর তারা ক্লাসে যায়, কিন্তু লরির মন পড়াশোনায় ঠিকভাবে বসছিল না। তার মাথায় বারবার সেই লকারের ঘটনায় ঘুরছিল। তারপর আমরা দেখি লরি আবার তার লকারটি খোলে এবং ভেতরে একটি ফুলের তোড়া আর ছবি দেখতে পায়। ছবিটি যখন সে ম্যাথ ক্লাস করছিল তখন তোলা হয়েছে, হয়তো বা কেউ গোপনে ছবিটি তুলেছে। সে রোজেটাকে বলে এটা তো এক ধরনের স্টকার, সে রিপোর্ট করতে চায়। কিন্তু সমস্যা হলো সে জানে না এটা কে করেছে। তাদের ম্যাথ ক্লাসে তো অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কে এমনটা করতে পারে সেটা বোঝা কঠিন। রোজেটা আবার বিষয়টাকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করে আর তাকে বোঝায় যে ছেলেটা হয়তো বা সরাসরি তাকে প্রপোজ করছে না, কারণ হয়তো বা যদি সে রিজেক্ট করে দেয় সেই ভয়ে, এজন্য হয়তো লুকিয়ে লুকিয়ে এসব কিছু করছে। লরি একমত হয় না। সে বলে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমার ডিসিশনকে তাকে সম্মান করতে হবে। তারপর রোজেটা তাকে একটি পরামর্শ দেয়। ইউনিভার্সিটিতে একটি ক্লাব আছে যার নাম কিউ ইন্ডি ক্লাব। এটি মূলত একটি ডিটেকটিভ ক্লাবের মতো। যদি ক্লার্ক ইউনিভার্সিটিতে কোনো ছাত্রের কোনো রহস্য বা সমস্যা থাকে তাহলে সেখানে গিয়ে সাহায্য চায়। পরের দিন লরি তার লকার খুলে আবার দেখে তার পুরনো ছবিগুলো কেউ সেখানে রেখে গেছে। এটা দেখে তার মাথা পুরো নষ্ট হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে ওই ক্লাব থেকে সাহায্য চাইবে। পরের দিন লরি তিনতলা গিয়ে দরজায় নক করে। সে ভদ্রভাবে জিজ্ঞাসা করে এটা কি কিউইডি ক্লাব। ছেলেটা ঠান্ডা গলায় বলে যদি তুমি ইংরেজি বর্ণমালা চিনো এবং পড়তে পারো তাহলে দরজায় লেখা তোমার প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাওয়ার কথা। লরি একটু রাগ করে তাকায় এবং তখন দেখে ছেলেটা আসলে তার রুমমেট লোকি ছিল। লোকি আবার মজা করে তার নাম ভুল বলতে থাকে। এতে লরি আরও বেশি বিরক্ত হয়ে যায় আর বলে কয়েক সপ্তাহ ধরে একসাথে থাকছি, তাও তুমি আমার নামটা ঠিকমতো মনে রাখতে পারোনি। লরি রেগে সেখান থেকে চলে যায় এবং বলে হয়তো সে ভুল রুমে ঢুকে পড়েছে। কিন্তু লোকি শান্তভাবে বলে মিথ্যা বলার দরকার নেই, তুমি একটু আগে যেই ক্লাবটি খুঁজছিলে এখন সেটাতেই আছো। লোকি একটু কনফিডেন্স নিয়ে বলে হয়তো বা তোমার কোনো সিক্রেট অ্যাডমায়ার আছে। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে। লোকি শান্তভাবে বলে আমি আন্দাজ করেছি, আর তার আন্দাজ কখনো ভুল হয় না। সে বলে আমাদের ফার্স্ট কনভারসেশন তেমন ভালো ছিল না, কিন্তু তুমি চাইলে আমি তোমার এই প্রবলেম সলভ করে দিতে পারি। কোনো অপশন না থাকায় লরি রাজি হয়ে যায় এবং তার ঘটনা বলা শুরু করে। সব কিছু বলার পর লরি বলে হয়তোবা তার ক্লাসমেট কেউ এই কাজটা করেছে। সব শুনে লোকে তাকে কয়েকটা প্রশ্ন করে, যেমন সে সাধারণত কখন লকার চেক করে। সব তথ্য শোনার পর লোকি কনফিডেন্সের সঙ্গে তাকে বলে তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, চাইলে আজ বিকেলে সেই লোকটাকে আমরা ধরে ফেলতে পারবো। সে লরিকে বলে ঠিক বিকেল 5টায় মেইন বিল্ডিংয়ে ছাদে দেখা করতে। বিকেলে যখন লরি ছাদে যায় সেখানে লোকই ছিল না। হঠাৎ করে অ্যারন নামের এক ছেলে এসে হাজির হয় আর বলে যে সে মেসেজ পেয়ে এখানে এসেছে, কারণ নোটে লেখা ছিল লরি তাকে এখানে দেখতে চায়। লরি অবাক হয়ে যায় এবং বলে সে তো এমন কোনো নোট লেখেনি। কিন্তু ছেলেটা বিশ্বাস করতে চায় না এবং মনে করে হয়তোবা লরির লজ্জা পাচ্ছে। সে বলতে থাকে যে প্রথম দিন থেকেই সে তাকে পছন্দ করেছে এবং ভেবেছিল সেও তাকে পছন্দ করে। সিচুয়েশন আস্তে আস্তে খারাপ হয়ে ওঠে। ছেলেটা জোর করে কাছে আসতে শুরু করে। লরি ভয় পেয়ে যায় এবং তাকে দূরে সরে যেতে বলে, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না। অনেকক্ষণ তাদের দুজনের মধ্যে একটু জবরদস্তি হয়। তারপর হঠাৎ লোকি সেখানে এসে উপস্থিত হয় এবং লরিকে বাঁচায়। লোকি শান্তভাবে বলে যে তার টাইমিং সবসময় পারফেক্ট। তারপর সে জানায় যে সে ইচ্ছা করে কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিল, যাতে নিশ্চিত হতে পারে যে এই ছেলেটা আসলে স্টকার। সে পুরো ঘটনাটা ভিডিও করে প্রমাণ হিসেবে জোগাড় করেছে। লরি এসব শুনে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ এখানেই ছিলে। লোকি বলে সে 4:45 থেকে লুকিয়েছিল, কারণ সে জানতো মেয়েটাকে একা পেয়ে ছেলেটা তার আসল রূপ দেখাবে আর সেই সব কিছু প্রমাণ হিসেবে জোগাড় করতে পারবে।
লরি তখন রাগে কষ্টে তাকে প্রশ্ন করে, যদি সে এতক্ষণ ধরে সেখানে লুকিয়েছিল তাহলে কেন সে ছেলেটাকে তাকে স্পর্শ করতে দিল। লোকি বিষয়টা শান্তভাবে হ্যান্ডেল করে আর বলে, কারণ এই ভিডিওর মাধ্যমেই এই স্টকারকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া যাবে। এখন থেকে কোনো লাভ লেটার, কোনো চকলেট বা ফুল পাঠানো হবে না। কিন্তু হঠাৎ করে লরি রেগে গিয়ে তাকে চড় মারে। লোকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটাই কি তাকে ধন্যবাদ জানানোর উপায়? লরি ভীষণ কষ্ট নিয়ে বলে, তার উপর দিয়ে কী গেছে সে সেটা বুঝতেই পারছে না। আর সে মিথ্যা কথা বলে তাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। অন্যদিকে সেই অ্যারন দৌড়ে পালিয়ে যায় এবং পথে লিসা নামে একটি মেয়ের সঙ্গে দেখা হয়। সে তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে সে কোনো কিছু না শুনে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি মেয়েটি আসলে প্রেগনেন্ট ছিল আর এই বিষয়টা সে অ্যারনকে বলতে চাচ্ছিল। লরি তার অতীত কল্পনা করে আর ফিসফিস করে কেউ বলছিল, তুমি আর আমাদের কাছ থেকে পালাতে পারবে না। পরে দেখা যায় লরি তার ফ্রেন্ডদের সঙ্গে বসে অভিযোগ করছিল যে লোকি পৃথিবীর সবচেয়ে খারাপ হাউসমেট এবং সে ভেবেছিল এখানে চলে আসলে তার জীবন হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু সব কিছু আরও যেন খারাপ হয়ে গিয়েছে। ঠিক তখনই লোকি তার কাছে এসে ক্ষমা চায় আর স্বীকার করে বলে যে আগের দিন সে যা করেছিল তা ভুল ছিল। লরি অবাক হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি লোকের মুখ থেকে সরি শব্দটা শুনতে পারবে। কিন্তু সে সহজে তাকে ক্ষমা করতে চায় না এবং বলে, শুধু সরি বললেই সব ঠিক হয়ে যায় না। লোকি তখন এক্সপ্লেন করে, তার মতে সরি মানে একটি রিসেট বাটন। কেউ ভুল করলে সরি বলে আবার সব কিছু শুরু করতে পারে, পরে আবার একই ভুলও করতে পারে। এমনকি থ্যাংক ইউ কথাটিকেও সে একটা লেনদেনের মতোই মনে করে। কেউ যদি কাউকে থ্যাংক ইউ দেয় তাহলে ভবিষ্যতে তার কাছে কোনো সাহায্য চাইতে পারবে। এই সব কিছু একেবারে রোবোটিক কারবার ছিল। লরি চিন্তা করতে থাকে এর শৈশব কেমন ছিল, যে তার চিন্তাধারা এরকম। শেষ পর্যন্ত অনিচ্ছায় লরি তাকে ক্ষমা করে দেয় আর বলে এর বদলে লোকিকে একটা উপকার করতে হবে। কিন্তু লোকি উল্টো দাবি করে যে উপকারটা লরিকেই করতে হবে, কারণ সে তার সমস্যা সমাধান করেছে। তারপর সে বলে লরি যেন তার ব্লগ পোস্টটা বদলে দেয়, কারণ সেখানে তাকে একেবারে ভিলেনের মতো দেখানো হয়েছে। তার মতে যদি সে না থাকতো তাহলে সেই স্টকার এখনও লরিকেই বিরক্ত করে যেত। কিন্তু লরি বলে এটা তার পার্সোনাল ব্লগ, সে কোনোভাবেই চেঞ্জ করবে না। এরপর দেখা যায় লরি তার ব্লগে লিখে দেয় যে ব্যক্তিগত কিছু কারণে আপাতত ব্লগ বন্ধ রাখছে। এদিকে ইউনিভার্সিটিতে বড় একটি ঘটনা ঘটে যায়। লিসা নামের সেই মেয়েটি বিল্ডিংয়ের ওপর দাঁড়িয়ে হুমকি দেয় যে অ্যারেনকে যদি বের করে দেওয়া হয় তাহলে সে লাফ দিবে এবং আত্মহত্যা করবে। চারপাশে সবাই ভিড় করে ফেলে আর সবাই আতঙ্কিত হয়ে যায়। লরি মেয়েটিকে বাঁচানোর জন্য উপরের দিকে দৌড়াতে থাকে, কারণ তার নিজের মধ্যে গিল্ট কাজ করছিল। যাওয়ার পথে সে লোকিকে দেখতে পায় এবং তাকে বলে সাহায্য করার জন্য। লোকি শান্তভাবে বলে এখানে কোনো সিনেমার শুটিং চলছে নাকি, আর বলে অ্যারন নিজের কর্মকাণ্ডের জন্য বহিষ্কার হয়েছে, এতে গিল্টি ফিল হওয়ার কিছুই নেই। লরি তাকে বোঝানোর চেষ্টা করে যে একজন মানুষের জীবন ঝুঁকির মধ্যে আছে, কিন্তু লোকি আবারও হিসাবীভাবে জিজ্ঞাসা করে এতে তার কী লাভ হবে। তখন লরি বাধ্য হয়ে তাকে বলে যদি সে সাহায্য করে তাহলে সে তার কাছে ঋণী থাকবে। এই কথা শুনে লোকি একটু আগ্রহী হয় এবং বলে তাহলে সে সত্যিই একটা ফেভার পাবে। লরি তাড়াহুড়া করে বলে সে তার ব্লগ পোস্টটা বদলে দিবে শুধু যদি লোকি তাকে সাহায্য করে। কিন্তু লোকি বলে ব্লগ বদলানোর দরকার নেই, তার অন্য কিছু দরকার আছে। তারপর সে বলে একটু অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি। তারপর সে তার কফি নিয়ে ফিরে আসে, কারণ কফি ছাড়া সে কাজ করতে পারে না। ছাদে লিসা সবাইকে বলছে কেউ কাছে আসলে সে লাফ দিবে। ঠিক তখনই লোকে এসে উপস্থিত হয়, হাতে তার কফি ছিল। সে একেবারে অপ্রত্যাশিতভাবে লিসাকে বলে দাও, লাফ দাও, লাফ দেওয়ার হলে লাফ দিয়ে দাও, কেউ তোমাকে আটকাবে না। সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে লরি। লোকে তখন লিসাকে বলে যদি এমন একটা ছেলের জন্য তুমি তোমার জীবন নষ্ট করতে চাও, যে কিনা একজন স্টকার এবং অপরাধী, তাহলে সেটা তোমার নিজের সিদ্ধান্ত। লোকে তাকে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কথা ভাবার জন্য বলে। সে বলে স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছো। লিসা ভীষণ রেগে যায় এবং চিৎকার করে লকিকে বলে তোমার কোনো অধিকার নেই আমাকে বিচার করার, তুমি আমার জীবন সম্পর্কে কিছুই জানো না। ঠিক তখনই সুযোগ পেয়ে লোকজন তাকে ধরে ফেলে। সবকিছু শান্ত হওয়ার পর লরি অবাক হয়ে লোকিকে জিজ্ঞাসা করে সে কি ইচ্ছা করে এমন উল্টো কথা বলেছিল যাতে লিসা লাফ না দেয়। লোকে এক্সপ্লেন করে এটা আসলে একটি সাইকোলজিক্যাল ট্র্যাক, যাকে রিভার্স সাইকোলজি বলা হয়। অনেক সময় এমন পরিস্থিতিতে মানুষকে থামানোর জন্য উল্টোভাবে কথা বলার দরকার হয়, যাতে তার ভাবনার ধারা ভেঙে যায় এবং সে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে। এরপর লোকি লরিকে মনে করিয়ে দেয় যে সে তার কথা রেখেছে, এখন তার পালা। লরি প্রথমে একটু ইগনোর করার চেষ্টা করে।
লোকি তাকে আগের কথাগুলো রেকর্ড শোনায়। লোকি সাহায্য করার বিনিময়ে সে তাকে সাহায্য করবে। শেষ পর্যন্ত লরি তাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করে সে কি চায়। লোকি শান্তভাবে বলে সে চায় লরি যেন কিউডি ক্লাবে যুক্ত হয়। আর এর মাধ্যমে এপিসোড 1 শেষ হয়ে যায়। তোমরা যদি এর পরের এপিসোড দেখতে চাও তাহলে বেশি বেশি লাইক আর কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।